প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালা। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা হচ্ছে ক্লাস 9-এর 5 নম্বর চ্যাপ্টার, 5th চ্যাপ্টার, রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের বেসিক্যালি আজকে থিওরি পার্ট বা ধারণাগত ক্লাস যেটা কভার করব, এই ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু শিখব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে, যেখানে নোট করার মতো সেখানে নোট করে নেবে। আর থিওরি পার্ট যেটা ধারণাগত ক্লাস, এই ক্লাসটা দেখলে বা যতগুলো থিওরি পার্টের ক্লাস করি সেই ক্লাসগুলো যদি তোমরা মন দিয়ে দেখো বা বোঝো, তাহলে অঙ্ক করার সময় তোমাদের আর কোনো অসুবিধা হবে না, সহজেই অঙ্কগুলো করতে পারবে। বা আমি যখন অঙ্ক কিছু কিছু করিয়ে দেবো তখন তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তো আমরা যেহেতু এই যে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, এই চ্যাপ্টারটা এসেছে গ্রাফ, যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লেখচিত্র। যে ক্লাসটা ছিল সেই ক্লাসের পরবর্তীতে ধাপে ধাপে পরবর্তী পার্ট বা পরবর্তী অংশ হচ্ছে এই রৈখিক সহ সমীকরণ, এই চ্যাপ্টারটা। তো সেই জায়গা থেকে, অর্থাৎ গ্রাফ চ্যাপ্টার বা লেখচিত্র চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টারে পৌঁছে গেছি। তার আগে কয়েকটা ক্লাস নিয়েছি, তার ধারণাগত দিক তোমাদের ক্লিয়ার হয়েছে এবং পাশাপাশি তার সঙ্গে কিছু অঙ্ক করে দিয়েছি। আজকে যেটা আমরা ফার্স্টে বুঝবো সেটা হচ্ছে যেটা লেখা আছে সেটার মানে মানে কি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। এবং বলে রাখি, এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 9-এর সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার, সব থেকে সোজা একটা অধ্যায়। যে অধ্যায়ের থেকে তোমরা অঙ্ক দিক থিওরি কে কাজে লাগিয়ে যে অঙ্কগুলো দেবে, সে অঙ্কগুলো সহজেই করতে পারবে এবং সবাই করতে পারবে। ফলে সোজাভাবেই বোঝাচ্ছি, চেষ্টা করছি বোঝানোর। রৈখিক সহ সমীকরণ, অর্থাৎ রৈখিক বলতে এখানে সরল রৈখিকের কথা বলছে। সহ সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ মানে সমান চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে কিছু, যেখানে সমান চিহ্ন দুদিকে ব্যালেন্স করে রেখেছে, ডান দিক এবং বাঁ দিক মিলে তাকে আমরা সমীকরণ বলি। সেই সমীকরণ নিয়ে আলোচনা করব। দুই চল বিশিষ্ট, চল মানে কি? চল মানে চলরাশি যার নির্দিষ্ট কোনো মান নেই। যার নির্দিষ্ট কোনো মান নেই তাকে আমরা চলরাশি বলি। যেমন এক্স, ওয়াই, জেড, এইগুলো যখন আমরা অঙ্কে ব্যবহার করি তখন এর কিন্তু নির্দিষ্ট কোনো মান থাকে না। অর্থাৎ কখনো আমরা যখন এক্স ধরি কোন অঙ্ক করতে গিয়ে, তখন এক্স এর মান 7 আসতে পারে, কখনো 12 আসতে পারে, বিভিন্ন সংখ্যায় আসে। অর্থাৎ আমি যদি বলি আমার কাছে এক্স পরিমাণ টাকা আছে, তাহলে তুমি বুঝতে পারবে না বা অনুমান করতে পারবে না যে আমি কত টাকার কথা বলছি। কিন্তু যদি বলি আমার কাছে 7 টাকা আছে, তাহলে তুমি অনুমান করতে পারবে, কারণ 7-এর একটা ফিক্সড ভ্যালু আছে। কাজেই 7 হচ্ছে একটা ধ্রুবক রাশি। আর যার ফিক্সড ভ্যালু নেই তাকে আমরা চলরাশি বলবো। 7 ফিক্সড ভ্যালু আছে কারণ 7-এর ভ্যালুটা 6-এর থেকে 1 বড় এবং 8-এর থেকে 1 ছোট। তাহলে 6 এবং 8-এর মধ্যে 7 থাকছে, সেই হিসাবে 7কে আমি ধরতে পারবো, 7-এর আইডিয়াটা আমি করতে পারবো, তার ভ্যালুটা মেজারমেন্ট করতে পারবো। কিন্তু এক্স মানে কত বা ওয়াই মানে কত, তার মেজারমেন্ট করতে পারবো না। দুই চল বিশিষ্ট কেন নেওয়া হয়েছে? দুই চল বিশিষ্ট নেওয়া হয়েছে এই কারণেই, কারণ আমরা যে গ্রাফ বা লেখচিত্র চ্যাপ্টারের পরবর্তী অংশটা করছি, গ্রাফে দেখেছো একটা এক্স অক্ষ এবং আর একটাকে ওয়াই অক্ষ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এই যে আমরা সমতলটা নিয়েছি, বোর্ডটাকে যদি একটা সমতল হিসাবে আহ দেখিয়েছি, এখানে বোর্ডটা একটা সমতল, এই সমতলের উপর যেখানেই কোনো পয়েন্ট নিই না কেন, যেখানেই নিই না কেন, সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি, পয়েন্টের নাম দিয়েছি পি। তো এই পি পয়েন্টের যে কোঅর্ডিনেট আছে, স্থানাঙ্ক আছে, তার দুটো কম্পোনেন্ট আছে, দুটো পার্ট আছে। একটা হচ্ছে এক্স পার্ট, একটা হচ্ছে ওয়াই পার্ট। এক্স পার্ট মানে কি জানি আমরা? এক্স পার্ট মানে হচ্ছে যে এই মেজারমেন্ট শুরু হচ্ছে এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা যেখানে পরস্পর ছেদ করেছে সে শূন্য থেকে, অর্থাৎ পিতে পৌঁছাতে গেলে আমি এক্স অক্ষরেখা বরাবর যতটা পথ যাব সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। মনে করো আমি এক্স অক্ষরেখা বরাবর এখানে যাচ্ছি 3 ঘর। তো 3 ঘর যদি যাই তাহলে এক্স এর ভ্যালু হবে 3। এবং মনে করো এই ক্ষেত্রে ওয়াই অক্ষরেখা বরাবর আমি আবার 3 ঘর উপরে উঠছি, যদি 3 ঘর উপরে উঠি তাহলে ওয়াই এর ভ্যালু হবে 3। তো এখানে আমি এক্স পেলাম 3, ওয়াই পেলামও 3। অর্থাৎ পি বিন্দুর যে স্থানাঙ্ক হলো সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, যার ভ্যালু আমি পেলাম 3,3। আমরা এটা জানি। তাহলে এই পয়েন্টে, এই প্লেনের উপর যতগুলো পয়েন্ট আমি আঁকতে পারবো, প্রত্যেকটা পয়েন্টেরই এক্স আর ওয়াই দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। কাজেই আমরা যখন একটা সরলরেখার ছবি এঁকেছি তখন দেখেছি যে একটা বিন্দু নিয়েছি, আর একটা বিন্দু নিয়েছি, আর একটা বিন্দু নিয়েছি, মোট 3টে বিন্দু নিয়েছি, 3টে বিন্দু জুড়ে দিয়েছি। 3টে বিন্দু জুড়ে দেওয়ার ফলে আমরা একটা সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। এবং সেই সরলরেখার সমীকরণ যখন তোমরা দেখেছো তখন কিছুটা এই টাইপের দেখেছো, কিছুটা এই টাইপের। এক্স ছিল, তার সাথে ওয়াই ছিল এবং পাশাপাশি একটা ধ্রুবক পদ ছিল। এক্স আর ওয়াই দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করছি। কখনো কখনো তোমরা দেখে থাকবে যে যে সরলরেখার সমীকরণ আছে সেই সমীকরণের এক্স বা ওয়াই একটা নেই, দুটোই থাকবে না এমন কোনো পরিস্থিতি নেই। যদি কোনো সরলরেখা, যদি কোনো বিন্দু এক্স অক্ষরেখার উপর অবস্থিত থাকে, শুধুমাত্র এক্স অক্ষরেখার উপরেই যদি অবস্থিত থাকে, তাহলে তোমরা দেখতে পাবে
তার কোনো ওয়াই এর ভ্যালু থাকে না। অর্থাৎ এই বিন্দুটা, যে বিন্দুটা আমি নিয়েছি, তার যদি মনে করি এ নাম দিই, তাহলে এই বিন্দুটা 0 পয়েন্ট থেকে বা মূল বিন্দু থেকে কতটা দূরে সেটাই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। এখানে কিন্তু এর এ বিন্দু এর কোনো ওয়াই কোঅর্ডিনেট নেই। যদি আমি এটাকে মেজারমেন্ট করে এ পর্যন্ত পৌঁছাতে গেলে যদি 0 থেকে 4 ঘর যেতে হয়, তাহলে এক্স ইকুয়াল টু 4 হবে, ওয়াই এর ভ্যালু এখানে 0, ওয়াই এর কোনো ভ্যালু নেই। তাহলে ওয়াই যদি ভ্যালু না থাকে 0, 0 তো একটা মান, 0 ইটসেলফ যে একটা ভ্যালু, তো 0 যদি ভ্যালু হয় সেই ভ্যালুটাকে আমি কনসিডার করব, কারণ 0 একটা সংখ্যা তো বটে। আমরা দেখেছি যদি কোন একটা সমীকরণ, সেই সমীকরণটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়, ওয়াই অক্ষ যেরকম আছে, কোন একটা সরলরেখার সমীকরণ যদি তার মাঝখানে ডিস্টেন্স সবসময় সমান হয়, মানে সমান্তরাল হয় সেই সমীকরণটা, তাহলে এই সমীকরণটাকে আমি লিখতে পারতাম এক্স ইকাল টু 4 লিখতে পারতাম। এক্স ইকাল টু কত লিখতে পারতাম? 4। এর কোনো ওয়াই এর মান থাকছে না। তো এটাও একটা সমীকরণ, ওয়াই এর মান থাকছে না মানে ওয়াই এর মান 0 তো হচ্ছে। তাহলে আমরা যে সমীকরণগুলো পাবো, সরলরেখার সমীকরণ, সাধারণ সমীকরণ, সেই সমীকরণে দেখতে পাবো 3টে পয়েন্ট আমি যখন জুড়ে দেবো, সেই 3টে পয়েন্ট জুড়ে দিলে একটা সরলরেখা তৈরি হবে। সেই সরলরেখাটা যে যে বিন্দুর উপর দিয়ে পাস করবে, যে যে বিন্দুর উপর দিয়ে যাবে, সেই বিন্দুগুলোর কালেকশন নিয়েই তৈরি হয়ে যাচ্ছে একটা সরলরেখা। যেমন আমি একটা সরলরেখার এখানে উদাহরণ দিয়েছি, এরকম কতগুলো সরলরেখার উদাহরণ দিতে পারবো? অসংখ্য সরলরেখা, প্রত্যেকটা সরলরেখার মধ্যে এক্স আর ওয়াই থাকবে। হতে পারে যেখানে যদি এরকম থাকে 2x প্লাস 0y ইকুয়াল টু 5, এরকম একটা সমীকরণ হতে পারে। মানে ওয়াই এর যে কোফিসিয়েন্ট বা ওয়াই এর যে সহগ, সেখানে দেখো আমি ওয়াই এর সহগ 0 লিখেছি। তার মানে এখান থেকে পরিষ্কার লিখতে পারবো 2x ইকুয়াল টু 5, কারণ ওয়াই গুণ আছে 0-র সাথে, 0-র সাথে গুণ হলে ভ্যালুটা 0 হয়ে গেল। আমি সেই ক্ষেত্রে যে সমীকরণটা পেলাম তার ভিতর কিন্তু কোথাও আমি ওয়াই এর কম্পোনেন্ট আমি দেখতে পাচ্ছি না, ওয়াই নেই এখানে। তো এরকম থাকতে পারে কোন একটা সমীকরণে শুধু এক্স আছে, এখানে যেমন এক্স আছে, ওয়াই নেই। কোন একটা সমীকরণে শুধু ওয়াই আছে, মনে করো 4y ইকুয়াল টু 9, সেখানে এক্স নেই, এক্স ইকুয়াল টু এক্স এর যে সহগ, সেই সহগটা 0 হয়ে গেছে। এরকম সমীকরণ হতে পারে। একই সঙ্গে এক্সও থাকবে না, ওয়াইও থাকবে না, এরকম কিন্তু কোনো সরলরেখার সমীকরণ আমরা আঁকতে পারবো না, কারণ প্রত্যেকটা বিন্দুই যেটা কিনা এই সমতলে আমরা বসাতে পারবো, তার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকবেই থাকবে। তো যদি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট থাকে, সেই কারণেই আমরা কোনো সরলরেখার সমীকরণকে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবো। সেই জন্য এখানে চলরাশি কটা? চলরাশি হচ্ছে দুটো, এক্স আর ওয়াই নির্দিষ্ট কোনো মান নেই। সেই জন্য এই যে সমীকরণটা পেলাম, একে দুই চল বলছি। সমীকরণ কেন বলছি? কারণ এটা সমান চিহ্নের বাঁদিকে কিছুটা পরিমাণ অংশ আছে। কি অংশ আছে? 2খানা এক্স আর 3খানা ওয়াই যোগ করলে যোগফলটা 5 হচ্ছে, 5-এর সঙ্গে সমান হচ্ছে। তো দুই দিকে কিন্তু আমি সমান চিহ্ন দিয়ে ব্যালেন্স করে রেখেছি বলে এটাকে আমি সমীকরণ বলছি। কটা সমীকরণ নেব? আমরা দুটো সমীকরণ নিয়ে সবসময় কাজ করব এই চ্যাপ্টারে। কি কাজ করব সেটা একটা দেখি। তার আগে যে সমীকরণটাকে আমি লিখলাম, সেই সমীকরণটাকে যদি আমি আর একটু ভাবে বুঝি, যে এই যে সমীকরণটা লিখলাম, এরকম অসংখ্য সমীকরণ লেখা যায়। অর্থাৎ আমি এরকম লিখতে পারি 4y মাইনাস 4x মাইনাস 5y ইকুয়াল টু 12 লিখতে পারি, এটাও একটা সমীকরণ হচ্ছে। আবার 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7 লিখতে পারি, এটাও একটা সমীকরণ হচ্ছে। এরকম অসংখ্য সমীকরণ তুমি লিখতে পারবে। এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর সঙ্গে কেউ নেই, কেউ নেই মানে কত আছে? ওয়াই এর সঙ্গে 1 আছে, কারণ সবার সঙ্গে 1 গুণ অবস্থায় থাকে। তাহলে এখানে আমরা এইভাবে দেখতে পেলাম। তাহলে এইটাকে বোঝার জন্য আমি একটু সহজ উদাহরণের সাহায্য নিচ্ছি, বা অন্য একটা ঘটনার সঙ্গে এটা লিঙ্ক করার চেষ্টা করছি। যে সমীকরণগুলো আমি লিখতে পারবো, দুই চল বিশিষ্ট যে সমীকরণ, সেই সমীকরণগুলো অসংখ্য সমীকরণ লেখা যায় এরকম। তুমি এক্স আর ওয়াই রাখবে, এক্স এর সঙ্গে যে আছে তার এক্স এর সহগ, আর ওয়াই এর সঙ্গে যে আছে ওয়াই সহগ বিভিন্ন সময় বিভিন্ন রকম নেবে, একটা আলাদা আলাদা সমীকরণ তৈরি হবে এবং তার একটা ছবি আলাদা আলাদা হবে। সে সরলরেখার ছবি, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এঁকেছি, তার ছবি কিন্তু এক এক রকম এক এক সময় দেখতে হবে। তাহলে এরকম স্যার কতগুলো সরলরেখার সমীকরণ আঁকা যায়? অসংখ্য আঁকা যায়। তো অসংখ্য না এঁকে আমি একটা সমীকরণ লিখবো বা একটা সমীকরণ বুঝবো, যেটার সাহায্যে আমি সমস্ত সরলরেখাকে প্রকাশ করতে পারবো। যেমন এই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে, সমস্ত বিন্দুর কালেকশনকে বা সমস্ত বিন্দুকে প্রকাশ করছি সেই সমীকরণ দিয়ে। ঠিক একই রকম ভাবে যত সমীকরণ আছে পৃথিবীতে দুই চল বিশিষ্ট এক্স ওয়াই দিয়ে, সমস্ত সমীকরণকে আমি একটা আকারে লিখবো। সেইটা লেখা মানে সব সমীকরণকে কভার হয়ে যাচ্ছে। কিরকম? মনে করো পৃথিবীতে যে হিউম্যান বিংস আছে, মানুষ আছে, পৃথিবীতে অনেক রকম প্রাণী আছে। মানুষ আছে, গরু, ছাগল, ভেড়া, হাতি, ঘোড়া, অনেক রকম প্রাণী আছে। তার ভিতর মানুষ একটা প্রাণী। তো মানুষ প্রাণীকে আমি প্রকাশ করতে গেলে একটা বিজ্ঞানসম্মত ধরো নাম আছে মানুষের, হোমোসেপিয়েন্স। তো হোমোসেপিয়েন্স দ্বারা সমগ্র মানুষ শ্রেণীকে আমরা, মানব শ্রেণীকে আমি কিন্তু প্রকাশ করছি বা মানব শ্রেণীকে বোঝানোর চেষ্টা করছি। সেরকম অঙ্কের ভাষায়ও এই যে যে সমীকরণটা আছে, রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট, এই সমস্ত রৈখিক সমীকরণকে আমি কিন্তু একটা
সমীকরণের মাধ্যমে, জেনারেল সমীকরণের মাধ্যমে, তাকে জেনারেল সমীকরণ বলবো, সাধারণ সমীকরণ বলবো, যার দ্বারা সমস্ত সরলরেখাকে আমরা প্রকাশ করতে পারবো। সেটা কিরকম হবে? সেটা হতে গেলে যেটা বলছিলাম যে আমরা যে আমাদের হিউম্যান বিংস আছে, মানব সম্প্রদায় আছে প্রাণীদের মধ্যে, তো এই মানব সম্প্রদায়ের যদি আমি কঙ্কালটার কথা ভাবি, তাহলে একটা মানুষের কঙ্কাল, সেই কঙ্কালটা অন্য একটা মানুষের কঙ্কালের সঙ্গে হুবহু দেখতে একই রকম হবে, একটু হাইটে 19-20 হতে পারে, একই রকম দেখতে হবে। অর্থাৎ তুমি কঙ্কাল দেখে সহজে অনুমান করতে পারবে এটা মানুষের কঙ্কাল। এবার সেই কঙ্কালের পর কি হচ্ছে? কঙ্কালের পর মাংস, চামড়া, চামড়ার রং, বর্ণ, চোখের রং, চুল, সমস্ত কিছু কালার নিয়ে একটা পার্টিকুলার মানুষ তৈরি হচ্ছে। অন্য একটা মানুষ যখন তৈরি হচ্ছে, তার দেখবে তার কঙ্কালের উপরই চামড়া, মাংস সমস্ত কিছু লাগছে, লাগার পরে সে আর একটা মানুষ হচ্ছে। সেই দুটো মানুষের আমরা পার্থক্য করতে পারি, কিন্তু মূল যে কাঠামো, মূল কাঠামোতে দুটো কঙ্কাল বা তিনটে কঙ্কাল, মানুষের যে কটাই কঙ্কাল নিন না কেন, মানুষ, মানব প্রজাতির, হিউম্যান বিংস এর, হোমোসেপিয়েন্স এর কঙ্কালগুলো কিন্তু একই রকম দেখতে হবে। সেটা কিন্তু হাতির কঙ্কালের মতো দেখতে হবে না। অর্থাৎ হাতির কঙ্কাল আর মানুষের কঙ্কাল যদি পাশাপাশি রাখা যায়, দেখা বোঝা যাবে যে দুটো আলাদা আলাদা জিনিস। যেমন আমরা একটা সময় ডাইনোসরস ছিল, সেটা আমরা পড়েছি জুরাসিক যুগে। তো জুরাসিক যুগে যে ডাইনোসরস রয়েছে তার কিন্তু আমরা কঙ্কাল পাই। সেই কঙ্কাল দেখে আমরা কিন্তু অনুমান করছি যে কঙ্কালটা এরকম, তার মানে প্রাণীটা কেমন ছিল। তাহলে এই কঙ্কালটাকে আমি সাধারণ রূপ বলছি, যেখান থেকে যেটা কমন সবার ক্ষেত্রে, এবং যেখান থেকে বিভিন্ন রকম পার্টিকুলার আলাদা আলাদা মানুষ তৈরি হচ্ছে। যদি হাতির কঙ্কাল হয়, আলাদা আলাদা টাইপের হাতি তৈরি হচ্ছে, ছোট, বড়, মোটা, বিভিন্ন রকম হাতি তৈরি হচ্ছে। তো সেই হিসাবে আমি যদি একটা সাধারণ রূপের মাধ্যমে কোনো একটা সমীকরণকে প্রকাশ করতে পারি, তাহলে এইভাবে লিখবো, যার ভিতরে দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই দুই চল বিশিষ্ট, এবং যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়েই আমরা প্রকাশ করতে পারছি কোনো সরলরেখাকে, তো এক্স আর ওয়াই দুটো চলরাশি থাকবে। তো সেই এক্স আর ওয়াই চলরাশিকে নিয়ে আমি একটা সাধারণ রূপ লিখছি সমীকরণের, সরলরেখার। সেই সরলরেখার সাধারণ রূপ লিখতে গিয়ে লিখবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটার মানে কি স্যার? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 মানে হচ্ছে খুব সোজা, একটা এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, এক্স এর যে সহগ থাকবে তাকে আমি এ বলছি, ওয়াই এর যে সহগ থাকবে তাকে বি বলছি, আর এক্স আর ওয়াই বাদ দিয়ে আরেকটা যে পদ থাকবে, ধ্রুবক পদ থাকবে, তাকে আমি সি বলছি। যেমন এই অঙ্কের সঙ্গে যদি আমি যে উদাহরণটা দিয়েছি এর সাথে যদি কম্পেয়ার করে দেখতে পাবো এক্স এর সঙ্গে কে আছে, এখানে এক্স এর সঙ্গে 2 আছে, তাহলে এর ভ্যালুটা আমি এখানে মনে মনে, বা এর ভ্যালুটা আমি 2 বুঝবো। এখানে বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা এখানে 3 বুঝবো। বুঝতে পারছো? সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 5 না, সি এর ভ্যালু 5 হবে না, আমি এর মতো করে আগে লিখতে হবে, যেটা এটাকে যে স্টাইলে বা যে কায়দায় লিখেছি সেই কায়দায় লিখতে হবে। কি কায়দায় লিখেছি স্যার? সবগুলোকে সমান চিহ্নের বাঁ দিকে রেখে ডান দিকে শূন্য করেছি। এটা কিন্তু তাই করিনি, এটাকে কিন্তু সমান চিহ্নের ডান দিকে 5 লিখেছি। তাহলে এটাকে এই স্টাইলে লিখতে গেলে আমি লিখতে পারবো, এখানে যদি লিখি 2x প্লাস 3y, 5 সমান চিহ্নের ডান দিকে ছিল, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসলে -5 হয়ে যাবে, ডান দিকে 0। এবার এই রকম কায়দায় বা এইরকম ফর্মে আমি লিখতে পারলাম। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে -5। 5 লিখবে না কিন্তু, সি এর ভ্যালু -5, কারণ সি এর চিহ্ন এখানে প্লাস, সবকটার চিহ্ন প্লাস লিখেছি, এখানে সি এর জায়গায় যে 5 লিখেছি সেই 5 এর চিহ্ন কিন্তু মাইনাস, তো সি ইকুয়াল টু -5। আমি বোঝাতে পারলাম যে এটাকে সরলরেখার সাধারণ রূপ বলতে পারি। সরলরেখার সাধারণ রূপ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এইটা দিয়ে আমি সমস্ত সরলরেখাকে, পৃথিবীতে যত রকম সরলরেখা আছে সেই সরলরেখাকে প্রকাশ করতে পারবো। পার্থক্য কি হবে? পার্থক্য কোনো সরলরেখা থেকে যে সহগগুলো ছিল, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, যে কোপিসিয়েন্ট গুলো ছিল, সেই কোপিসিয়েন্ট বা সহগগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, বিভিন্ন সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হতে পারে। আমি যেমন বলছি, মনে করো 4x মাইনাস ওয়াই মাইনাস প্লাস 3 ইকুয়াল টু 0, একটা সমীকরণ লিখলাম, এটাও একটা সরলরেখার সমীকরণ। এর সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে দেখা যাবে এর ক্ষেত্রে এ সমান কত আসছে? 4 আসছে। এ হচ্ছে এক্স এর সঙ্গে যে থাকবে, তাহলে এক্স এর সঙ্গে কি আছে? 4 আছে, এ সমান 4। বি বি সমান ওয়াই এর সঙ্গে যে থাকবে, এখানে ওয়াই এর সঙ্গে কি আছে? ওয়াই এর সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, তাহলে বি সমান হবে -1। দেখতে পাচ্ছ এখানে মাইনাস আছে। সি সমান কত হবে? এক্স আর ওয়াই বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটাই সি, সি ইকুয়াল টু এখানে 3 হবে। আশা করি বুঝতে পেরেছো দুটো উদাহরণের দ্বারা যে সরলরেখার সাধারণ সমীকরণ কিভাবে আমরা প্রকাশ করব, বা এটা জেনারেল টার্ম, সাধারণ সমীকরণ, কঙ্কাল টাইপের। এটাকে আমি কঙ্কাল বলছি, একটা দুই চল বিশিষ্ট সমীকরণের, রৈখিক সমীকরণের এটা একটা কঙ্কাল। এর থেকেই কিন্তু সমস্ত কিছু তৈরি হচ্ছে, এর উপর চামড়া পড়ছে, কিছুটা রং পড়ছে, পড়ে এক একটা সমীকরণ আলাদা আলাদা হচ্ছে, যেমন প্রত্যেকটা মানুষের থেকে আলাদা।
সেই হিসাবে আমরা ধরতে পারি। তাহলে আমরা এটাকে সাধারণ রূপ হিসাবে লিখতে পারি যে সাধারণ রূপ। এবার আমরা সরলরেখার সমীকরণের সাধারণ রূপটা লিখে রেখেছি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ এই সমীকরণ দিয়ে আমি যাবতীয় সমস্ত সরলরেখার সমীকরণকে কিন্তু প্রকাশ করতে পারবো। এইবার আমাদের যে মেন কাজ, সেই কাজটা হচ্ছে যে দুটো সরলরেখার সমীকরণ নেব, সেই দুটো সরলরেখার সমীকরণ নিয়ে দেখব যে সেই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে কি করেনি। আমরা এর আগের চ্যাপ্টারে অঙ্ক করিয়ে দিয়েছি, সেখানে একটা সরলরেখার সমীকরণ থাকলে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট বের করে সেই সরলরেখাকে কিভাবে প্লট করতে হয় বা কিভাবে সরলরেখাকে আঁকতে হয়, তিনটে বিন্দু বের করে সেই তিনটে বিন্দুকে প্লট করে স্কেল দিয়ে জুড়ে দিয়ে আমরা একটা সরলরেখার ছবি এঁকে দেখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এরকম, যদি আমি দুটো সরলরেখার ছবি পাই বা দুটো সমীকরণ যদি দিয়ে দেওয়া থাকে সরলরেখা, সেই সরলরেখার দুটোর থেকে দুটো সমীকরণ আমি তৈরি করতে পারবো, দুটো ছবি পেয়ে যাবো। এখন সেই ছবিটা নিয়ে আমাদের কারবার, সেই ছবিটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। সেই ছবি দুটো হতে পারে কি কি হতে পারে, দুটো সরলরেখার ছবি পরস্পরের উপর দিয়ে, দুটো সরলরেখা একে অপরের উপর দিয়ে ছেদ করতে পারে, হতে পারে দুটো সরলরেখা ছেদ না করতে পারে যদি সমান্তরাল থাকে, সেই নিয়ে ধাপে ধাপে আলোচনা করছি। দেখো প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে একটা সরলরেখা আঁকলাম, যে সরলরেখাটা সমীকরণ দিয়ে দিচ্ছি, সেই সমীকরণ থেকে সরলরেখাটা আঁকবো। মনে করো আমি একটা সমীকরণ লিখছি 2x প্লাস 3y ইকুয়াল টু 7। আমি একটা সরলরেখার সমীকরণ এঁকেছি। আর একটা আঁকছি, মনে করো 5x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9। আমি ইচ্ছা মতো দুটো ইকুয়েশন লিখেছি, সরলরেখার ইকুয়েশন। দেখো এর সঙ্গে কম্পেয়ার করলে বুঝতেই পারছো, এর সঙ্গে কম্পেয়ার করা যাবে। প্রথম সমীকরণের ক্ষেত্রে যেটা আমি লিখেছি, এ সমান হচ্ছে 2, এ হচ্ছে এক্স এর সহগ, বি সমান হচ্ছে 3, আর সি সমান হচ্ছে -7। সি কে কিন্তু আমি সমান চিহ্নের ডান দিকে রেখেছি, একদিকে রাখলেই হলো। তাহলে আমি দুটো সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণের যদি আমি ছবি আঁকি, যদি আমি গ্রাফ পেপারে ছবি আঁকি, তো দেখতে কেমন হবে? দেখো এই দুটো সমীকরণের গ্রাফ পেপারে যদি ছবি আঁকি, তো দেখতে এরকম হবে। মনে করো এরকম একটা সমীকরণ পাচ্ছি, যেটা প্রথম ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটার থেকে যদি তুমি ছবি আঁকার চেষ্টা করো, এরকম কিছু একটা আসবে। এর নাম দিচ্ছি এ বি, অ্যারো দিয়ে রেখেছি, ইচ্ছা মতো আমি এটাকে বাড়িয়ে দিতে পারবো, কারণ একটা সরলরেখার কখনো শেষ হয় না। আর পরের যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা যদি আমি 1 নম্বর নাম দিই, পরেরটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, পরের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে যদি আমি লেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে ধরো এরকম হবে। সেটা আমি র্যান্ডামলি আঁকছি, এরকম হবে। এটাকে আমি সি, এটাকে ডি নাম দিচ্ছি। তাহলে দুটো ইকুয়েশন থেকে দুটো সরলরেখার ছবি আমি আঁকলাম, তোমরা আঁকতে পারবে। এই যে দুটো সরলরেখার ছবি এঁকেছি, এরা পরস্পর যেখানে এসে মিশেছে, দেখতে পাচ্ছ, সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করবে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে দুটো সরলরেখা পরস্পর মিশবে, ছেদ করবে। মানে কি, মনে করো একটা রাস্তা গেছে, অন্য একটা রাস্তা গেছে। অনেক ক্ষেত্রে দেখেছো দুটো রাস্তা পরস্পরের উপর দিয়ে একে অপরের উপর দিয়ে চলে গেছে, যে জায়গার উপর দিয়ে যায় সেই জায়গাটাকে আমরা মোড় বলি, দুই রাস্তার মোড়। তাহলে এরকম হতে পারে যে একটা রাস্তা এ থেকে বি পর্যন্ত গেছে, আর একটা রাস্তা সি থেকে ডি পর্যন্ত এইদিকে গেছে, এবং এরা পরস্পর একটা মোড়ে এসে মিলিত হয়েছে। তাহলে যদি মিলিত হয়, তাহলে এই পি পয়েন্টটা হচ্ছে কমন পয়েন্ট বা ছেদ বিন্দু দুটো সরল রেখা। অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি আমি যেতে থাকি, তাহলে একটা সময় আমাকে পি কে ক্রস করতে হবে, পি বিন্দুর ওপর দিয়ে যেতে হবে। একই রকম ভাবে সি থেকে ডি এর দিকে যদি যেতে থাকি, তাহলে একটা সময় কিন্তু আমাকে পি কে ক্রস করে ডির দিকে আসতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে কমন বিন্দু। তাহলে কমন বিন্দু বা ছেদ বিন্দু বা সমাধান বিন্দু, যাই নাম দিই না কেন, এর স্থানাঙ্ক বের করতে হবে। যে বিন্দুটার কোঅর্ডিনেট কত, স্থানাঙ্ক কত, এর এক্স কত আর ওয়াই কত। স্থানাঙ্ক বলতে এটাই বুঝি। তাহলে এর স্থানাঙ্ক যদি বের করতে পারি, তাহলে দেখবো সেই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, এবং সেই বিন্দুটা এর উপরে অবস্থিত, দুটোর উপরে অবস্থিত। এছাড়া পি ছাড়া আর অন্য কোনো বিন্দু নেই যারা কিনা দুটো সরলরেখার উপর কমন। তাহলে পি বিন্দু যদি আমি স্থানাঙ্ক বের করি, তাহলে ধরো এখানে 1, এখানে 2, এক্স সমান আমি 2 ঘর গেলাম, আর ওয়াই সমান 1 ঘর গেলাম। অর্থাৎ এর এক্স সমান 2 হচ্ছে আর ওয়াই সমান 1 হচ্ছে। যদি এর স্থানাঙ্ক হয়, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে এই যে 2,1 এই বিন্দুটা, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে 2 আর ওয়াই এর ভ্যালু এখানে 1, তাহলে 2,1 এই পয়েন্টটা এই দুটো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। স্যাটিসফাই করার মানে কি? স্যাটিসফাই করার মানে এক্স এর জায়গায় যদি আমি এখানে 2 বসিয়ে দিই এবং ওয়াই এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তাহলে দেখতে পাবো বাঁ দিকের এবং ডান দিকের পরিমাণ সমান হচ্ছে। টেস্ট করে দেখে নিচ্ছি, টেস্ট করি আমরা। টেস্ট করতে গেলে দেখতে পাচ্ছি 2, এক্স এর জায়গায় কত লিখেছি 2 লিখবো, ওয়াই এর জায়গায় কত লিখবো 1, 2 দুগুণী 4,
আর 3 অক্ষে 3, 4 আর 3 7। দেখো ডান দিকে 7 আছে, তাহলে আমি বলতে পারবো যে এই পয়েন্টটা এর উপর অবস্থিত। আবার সেকেন্ড ইকুয়েশনে যদি বসাই, সেকেন্ড ইকুয়েশনে 5 x এর জায়গায় 2 লিখবো, মাইনাস y এর জায়গায় কত লিখবো, y এর জায়গায় 1 লিখবো। 5 দুগুণে 10, 10 থেকে 1 বাদ চলে গেল 9। দেখো ডান দিকে 9 আছে, তাহলে আমি সহজেই বলতে পারছি যে 2,1 হচ্ছে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস টু স্ট্রেট লাইন, সমাধান বিন্দু। এটাকে সমাধান, দুটোর উপর অবস্থিত, এটাকে সমাধান বিন্দু বলতে পারবো। তাহলে এই সমাধান বিন্দুর আমাদের স্থানাঙ্ক বের করতে হবে। বিভিন্ন রকম অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলোকে আমরা সমাধান বের করব। সমাধান বের করার জন্য সব থেকে সোজা উপায় কি আছে দেখতে পাচ্ছি যে আমরা দুটো সরলরেখার ছবি আঁকবো। ছবি আঁকার পরে যেখানে গিয়ে তারা পরস্পরকে ছেদ করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক গুণে দেখবো যে এক্স থেকে সে কত দূরে আর ওয়াই থেকে কত দূরে। এটা হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতিতে, অর্থাৎ লেখচিত্রের সাহায্য করবো। আমরা লেখচিত্রের সাহায্য ছাড়াও বীজগণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু এরকম সমাধান বের করতে পারবো, অর্থাৎ এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 1 আমরা বের করতে পারবো। সেটাই কিন্তু পরবর্তীতে আমরা আলোচনা করব, অঙ্কগুলো করবো যখন, তখন দেখতে পাবো। তাহলে একটা কন্ডিশন পেলাম, একটা শর্ত পেলাম, সেই শর্তটাই দেখতে পাচ্ছি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, একে অপরের উপর দিয়ে গেছে। তাহলে এইটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এইগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন বা কাজ আমরা বাস্তবে বহু জায়গায় দেখতে পারি। মনে করো একটা রকেট মেরেছি আমি কোন একটা দেশে, এ থেকে বি এর দিকে রকেট মেরেছি। তো এখানে ভূমি আছে, গ্রাউন্ড আছে, রকেটটা এরকম মেরেছি, রকেটটা প্লেন থেকে মেরেছি, এখানে প্লেন ছিল, রকেটটা মেরেছি, এখানে এসে ডিস্ট্রয় করে দেবো, বি পয়েন্টে আঘাত আনবে, বি পয়েন্টটাকে উড়িয়ে দেবে, বি শহরটাকে ধ্বংস করে দেবে। তো যদি এরকম হয়, রকেটটা যে আসছে এদিকে, আস্তে আস্তে বি বিন্দুতে, মনে করো বি বিন্দুতে কোন একটা শহর আসে, সে ডিস্ট্রয় করে দেবে। এবার আমার কাজ কি, রকেটটাকে আকাশে ধ্বংস করে দেওয়া। তো রকেটটাকে যদি আকাশে ধ্বংস করে দিতে হয়, তাহলে আমার রকেটের প্রথমে গতিবেগ জানতে হবে, গতিপথ জানতে হবে, কোন পথ দিয়ে আসছে। তো আমি যদি অ্যান্টি মিসাইল মারি, মিসাইল মেরে যদি অ্যান্টি মিসাইল মারি, রকেট মেরে যদি আমি রকেটকে ধ্বংস করার জন্য মারি, তাহলে আমি ডি থেকে এমন ভাবে মারবো যাতে করে ঠিক এই জায়গায় সেই লাগবে। এটা কমন বিন্দু, দুটো বেশি ধাক্কা লাগবে, নিউট্রাল হয়ে যাবে। আমি চাইবো এমন জায়গায় ধাক্কাটা লাগুক যাতে এই আশেপাশে কোনো শহর না থাকে। তাহলে যে বারুদগুলো বা যে সমস্ত ধ্বংসাবশেষ থাকবে সেগুলো যেন আশেপাশে অঞ্চল যেন ডিস্ট্রয় না করতে পারে। তাহলে আমাকে এই কোঅর্ডিনেটটাকে জানতে হবে যে কোথায় মারলে সুবিধা হবে। বিভিন্ন ক্ষেত্রে এই কিন্তু অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ আমি করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে দেখলাম যে পরস্পর দুটো ছেদ করছে, যে সরলরেখা, ছেদি সরলরেখা, তার সমীকরণ আঁকলাম এবং ছেদ কোথায় করছে সেটা দেখতে পেলাম। এটা আমি লিখে রাখছি, দেখো একবার। এবার আমি সেকেন্ড কেসটা দেখবো। সেকেন্ড কেসটা, প্রথম তো দেখলাম পরস্পর পরস্পরকে ছেদ করছে, পরেরটা দেখি যদি পরস্পর পরস্পরকে ছেদ না করে। এরকম হতে পারে পরস্পর পরস্পরকে ছেদ করছে না, হতেই পারে। যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ তাদের মাঝখানের গ্যাপ যদি সবসময় সমান থাকে, তাহলে সেই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করবে না। সরলরেখা দুটো পাশাপাশি আসছে, না সরলরেখা দুটো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। যেমন রেল লাইনের পাত দেখেছো, অর্থাৎ যার উপর দিয়ে রেল লাইন যায়, যে লোহার পাতটা থাকে, সেই দুটো লাইন দেখতে হবে সোজা হয়ে রয়েছে, কেউ কারোর কাছেও আসে না, কেউ কারোর থেকে দূরেও সরে যায় না। মই দেখেছো, মইগুলো পরস্পর পরস্পরের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, এইভাবে থাকে, অর্থাৎ যতদূর টেনে নিয়ে যাবে না কেন এদের মাঝখানে ডিস্টেন্স সমান থাকবে। সেই ক্ষেত্রে সরলরেখা দুটো পরস্পর ছেদ করবে না। তারা কারা, তারা কি করে বুঝবো? আমি একটা ছবি আঁকি, দেখো। মনে করো আমি একটা সরলরেখার ছবি এঁকেছি, এই যে, আর একটা সরলরেখার ছবি এঁকেছি, তো অন্য কালি দেখছি, আর একটা সরলরেখার ছবি এঁকেছি, মনে করো এই আর একটা। তো এই যে দুটো সরলরেখার ছবি যে এঁকেছি, সেই দুটো সরলরেখার ছবি, এই যে দুটো সরলরেখার ছবি এঁকেছি, সেই দুটো সরলরেখার ছবিতে আমি যদি নাম দিই, মনে করো এটাকে নাম দিলাম এ বি, আর একটাকে নাম দিলাম সিডি। এই দুটো সরলরেখার মাঝখানে দেখো গ্যাপ সবসময় সমান সমান হয়েছে, তাহলে এই সরলরেখা দুটো কখনোই মিশবে না। তাহলে এর কোনো সমাধান বিন্দু বের করা যাবে না, অর্থাৎ এর এমন কোনো পয়েন্ট নেই যে পয়েন্টটা যে এবি সরলরেখার উপরেও আছে এবং সিডি সরলরেখার উপরে আছে। সেই সমীকরণগুলো দেখতে কেমন হবে? অর্থাৎ কিনা আমি জানতে চাইছি সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমন হবে। দেখো সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি আঁকছি, ইচ্ছা মতো আঁকছি। মনে করো এখানে আমি আঁকছি 3x প্লাস 4y ইকুয়াল টু 7 এঁকেছি, 7 লিখেছি, 7 নয়, 3 3x প্লাস 4y ইকুয়াল টু আমি 9 লিখেছি। তিনটে এক্স এর সাথে চারটে ওয়াই যোগ করলে 9 হচ্ছে। আবার আমি লিখছি 3x প্লাস 4y ইকুয়াল টু 13, 13 লিখছি। আদৌ কি সম্ভব? একটা অঙ্কে বলছে তিনটে এক্স আর চারটে ওয়াই যোগ করলে 9 হয়, আবার সেই অঙ্কেই বলছে যে তিনটে এক্স আর চারটে ওয়াই যোগ করলে 13 হয়। কি করে সম্ভব? তিনটে ওয়াই আর চারটে এক্স যোগ করলে যদি 9 হয়, তা পরেরটাও 9 হবে।
আর যদি 13 হয় তাহলে উপরেরটাও 13 হবে। দুটো আলাদা কি করে হচ্ছে? এই যদি এরকম হয়, জোর করে আমি আহ অসমান দেখিয়ে দিচ্ছি, জোর করে দুটো অসমান হয়ে গেল, একটা 9 হচ্ছে একটা 13 হচ্ছে, বাদিকের পরিমাণ দুই ক্ষেত্রে সমান। তাহলে এই যে যে সরলরেখার সমীকরণ আঁকলাম বা এই যে সরলরেখার সমীকরণটা লিখলাম, এই সরলরেখা থেকে যে প্রাপ্ত ছবি পাবো সরলরেখার, সেটা যদি আমি গ্রাফ পেপারে আঁকি তাহলে দেখা যাবে পরস্পর পরস্পরের সমান্তরাল হচ্ছে। সমান্তরাল সরলরেখা তোমরা এটা বাড়িতে এঁকে দেখবে যে 3x+4y = 9 আর 3x+4y = 13। 13 না লিখে তুমি অন্য কিছু লিখতে পারতে, 13 না লিখে তুমি এখানে 15 লিখতে পারতে, -13 লিখতে পারতে, -10 লিখতে পারতে, যা কিছু লিখতে পারতে না কেন। অর্থাৎ ডান দিকে যেটা আছে সমান চিহ্ন সেটাকে তুমি পাল্টে দাও, বাঁ দিকে আঁক রাখো, ডান দিকেরটা পাল্টে দাও। তো সেই ক্ষেত্রে হবে সমান্তরাল সরলরেখা। অথবা যদি এরকম করতাম 2x - y = 9, 2x - y = -10, বাঁদিকে একই লিখেছি, ডান দিকের পরিমাণটা পাল্টে দিয়েছি। দুটো এক্স থেকে একটা ওয়াই বাদ দিচ্ছি, 9 হচ্ছে। তাই যদি হয়, আবার বলছি দুটো এক্স থেকে একটা ওয়াই বাদ দিচ্ছি, -10 হচ্ছে, কি করে সম্ভব? সম্ভব নয়। সম্ভব নয় মানে এটা ইন্ডিকেট করছে যে এরা দুটো পরস্পর পরস্পরের সঙ্গে মিশবে না, মেশা সম্ভব নয়। যদি মেশা সম্ভব না হয় তাহলে এদের কোনো ছেদ বিন্দু থাকবে না, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল হবে। এই যে উদাহরণটা লিখলাম বা এই উদাহরণটা লিখলাম, এই উদাহরণের বৈশিষ্ট্য কি? যে এক্স আর ওয়াই দিয়ে একই জিনিস থাকবে, আর সমান চিহ্নের বাঁদিকে যেটা ধ্রুবক পদ সি দিয়ে আছে সেই জিনিসটা কিন্তু আলাদা হবে। তাহলে এদের কিন্তু কোনো সমাধান নেই, ছবির সাহায্যে বুঝতে পারছো। যে কোনো একটা সরলরেখার এরকম তুমি ইচ্ছা মতো করে ছবি আঁকবে, দেখবে পরস্পর তারা সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে লিখতে পারি। তাহলে আমরা 2 নম্বর কেসটাও দেখলাম যে পরস্পর তারা সমান্তরাল হচ্ছে, অর্থাৎ ছেদ বিন্দু নেই, অতএব এদের সমাধানও করা যাবে না। প্রথম ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা ছবিটা পরস্পর পরস্পরকে ছেদ করেছিল, পরের ক্ষেত্রে দেখলাম এরা পরস্পর সমান্তরাল হয়ে গেল। 3 নাম্বার কেস আমরা কি দেখি, এটা লাস্ট কেস। 3 নাম্বার কেস আমরা দেখতে পাবো যে দুটো সরলরেখার অসংখ্য সমাধান থাকবে। অর্থাৎ এটা কখন সম্ভব স্যার? এটা তখনই সম্ভব যদি দুটো আলাদা আলাদা সরলরেখা আমি লিখছি কিন্তু আদতেও তারা আলাদা না, একই সরলরেখা। যদি এরকম হয় তাহলে পরস্পর পরস্পরের সঙ্গে প্রত্যেকটা জায়গায় মিশবে। দেখো, মনে করো একটা সরলরেখা আমার বাঁ হাতে রয়েছে, একটা সরলরেখা আমার ডান হাতে রয়েছে। যদি একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা হুবহু মিশে যায়, হুবহু মিশে যায়, মিশে গেলে তাহলে বলবো প্রথম সরলরেখার উপর দ্বিতীয় সরলরেখার প্রত্যেকটা জায়গাতেই লেফটে রয়েছে, কোইনসাইড করে রয়েছে। সেই ক্ষেত্রে এরা অসংখ্য জায়গায় টাচ করেছে, অসংখ্য জায়গায় ছেদ করেছে, এর অসংখ্য সমাধান বিন্দু আছে। আমি ছবিটা এখানে দেখতে পাচ্ছ। মনে করো আমি একটা সরলরেখার ছবি এঁকেছি, এই যে নাম দিয়েছি এ বি। ভালো করে দেখো, এ বি একটা সরলরেখার ছবি এঁকেছি। মনে করো এটা হচ্ছে 4 এক্স মাইনাস 3y = 9, একটা সরলরেখার আমি ছবি এঁকেছি। এইটা আমি আরেকটা সরলরেখার ছবি আঁকছি, 8x - 6y = 18। দুটো সরলরেখার ছবি এঁকেছি। দুটো সরলরেখা প্রথমটা থেকে, মনে করো আমি ছবি আন্দাজে বলছি, প্রথমটা থেকে যদি আমি সরলরেখার ছবি গ্রাফ পেপারে আঁকি এবি পেলাম। পরেরটা থেকে যদি আমি আঁকি, অর্থাৎ 8x - 6y = 18 থেকে যদি আঁকি, তাহলে আমি আর একটা সরলরেখা পাচ্ছি। সেই সরলরেখাটার নাম দিচ্ছি আমি, আগে সরলরেখাটা আঁকি, সরলরেখাটার নাম দিলাম আমি সিডি পেলাম। তো দেখতে পাচ্ছি দুটো সরলরেখা একে অপরের উপর কোইনসাইড করে গেছে, মিশে আছে, হুবহু মিশে আছে, অর্থাৎ দুটো আলাদা কোনো সরলরেখা নেই। এরকম যদি হয় তাহলে এবি সরলরেখা এবং সিডি সরলরেখা পরস্পর পরস্পরের সঙ্গে মিশে গেছে। কত জায়গায় মিশেছে স্যার? প্রত্যেকটা জায়গায় মিশেছে। প্রত্যেকটা জায়গা বলতে কি বোঝাতে চাইছেন? প্রত্যেকটা জায়গা বোঝাতে চাইছি যে এ থেকে বি পর্যন্ত যে সরলরেখা, এই সরলরেখার উপর অসংখ্য পয়েন্ট আছে, আর প্রত্যেকটা পয়েন্টের জন্য তার এক্স আর ওয়াই পাবো, তার স্থানাঙ্ক আছে। আর সি আর ডি একটা সরলরেখা, তারও এক্স আর ওয়াই আছে। তাহলে দুটো যদি একই সরলরেখা হয় তাহলে প্রত্যেককেই প্রত্যেকের সঙ্গে মিশে আছে। যদি আলাদাভাবে আমি ভাবি তাহলে এর অসংখ্য সমাধান পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি এখানে ডাক দিচ্ছি, এরাই এক একটা সমাধান বিন্দু। এর বাইরেও যেগুলো আমি লিখিনি, প্রত্যেকটা পয়েন্টই হয়ে যাবে এর সমাধান পয়েন্ট বা সমাধান বিন্দু। সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? দেখো, আমি অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন যেটা লিখেছি আলাদা কিছু লিখিনি, একই ইকুয়েশন লিখেছি। 4x - 3y = 9 লিখেছি, র্যান্ডামলি লিখেছি, ইচ্ছা মতো লিখেছি। এই ইকুয়েশনের সমান চিহ্নের বাঁ দিকে এবং সমান চিহ্নে যা আছে আমি দুই দিকেই 2 দিয়ে গুণ করে দিয়েছি, দুই দিকেই 2 দিয়ে গুণ করে দিচ্ছি। মনে মনে আমি কিছুই করিনি, দুই দিকে বাঁ দিকে আর ডান দিকে 2 কেটে গেল। সমান চিহ্নের বাঁ দিকে এবং ডান দিকে একই কাজ করা যায়, এক্ষেত্রে 2 দিয়ে গুণ করেছি। যদি 2 দিয়ে গুণ করে কি হয়েছিল? 4 দুগুণী 8 হয়েছিল, 3 দুগুণী 6 হয়েছিল।
9 দুগুণে 18 হয়েছিল, অর্থাৎ এইটারই একটা ভার্সান এখানে পেলাম। যদি আমি 3 দিয়ে গুণ করতাম তাহলে পেতাম 12x মাইনাস 9y, ডান দিকেও সেই ক্ষেত্রে 3 দিয়ে গুণ দিতাম, সেই ক্ষেত্রে হয়ে যেত 3 নং 27। তাহলে একই ইকুয়েশন, এটা আর এটার মধ্যে পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? তুমি যদি এই সমীকরণ থেকে 3 কমন নাও, 3 কমন নিয়ে নিলে এখানে থাকছে 4x মাইনাস 3y, আর এখান থেকে 27 কে লিখতে পারি 3 ইন্টু 9 লিখতে পারি, 3 3 কেটে গেল। দেখো যে সমীকরণটা ফার্স্টে লিখেছিলাম সেটাই, অর্থাৎ একটা সমীকরণের ডান দিকে এবং বাঁ দিকে যদি একই সংখ্যা গুণ দিই, তার থেকে যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণ দুটো দেখতে আলাদা হতে পারে বটে, কিন্তু তারা আদতেও আলাদা নয়। যখন গ্রাফ পেপারে ফেলবো তার একই সমীকরণ হবে। অর্থাৎ আমি যে মানুষটা রয়েছে, আমি একটা জামা গায়ে রয়েছে, তাহলে আমি যে মানুষটা, এর উপর যদি দুটো জামা গায়ে দিই, মানুষটা তো আমি চেঞ্জ হচ্ছি না। জামার জন্য আমি চেঞ্জ হয়ে যাচ্ছি না, আমি যে মানুষটা সেই মানুষটাই থাকবো। 5টা জামা গায়ে দিলে 5টা জামা গায়ে দিলে আমি সেই একই মানুষ থাকবো, আমার কিন্তু অরিজিনাল মানুষ চেঞ্জ হবে না। তো অরিজিনাল মানুষ যখন এই যে আঁকছি এ বি, যেটা প্রথম থেকে এঁকেছিলাম, যদি এটাকে সিডি নাম দিই, সিডি নাম দিলেও একই দেখতে হচ্ছে। তাহলে এরা প্রত্যেকের সঙ্গে হুবহু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে মিশছে। তাহলে এর অসংখ্য সমাধান থাকবে, এর যতগুলো পয়েন্ট ততগুলো সমাধান থাকবে। তাহলে আমি 3টে কেস পেলাম, এই 3টে কেস নিয়ে কিন্তু আমি অঙ্ক করব। আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে এই ছবি না এঁকে আগে ফার্স্টে বের করা যে কাদের সমাধান করা যাবে, কাদের সমাধান করা যাবে না, শুধু দেখেই বলে দিতে হবে। যাদের সমাধান করা যাবে তাদেরকে সমাধান করে দেখাও, অর্থাৎ সমাধানের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো, প্রথমটার ক্ষেত্রে যেরকম হয়েছিল। তার জন্য কিছু বীজগণিতিক উপায় আছে, 4টে উপায় আছে, সেই উপায়গুলো আমি অঙ্ক করানোর সময় করাবো। অপনয়ন পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতি আছে, তুলনামূলক আছে এবং বজ্রগুণন আছে, সেগুলো আমি করাবো। একটা একটা উদাহরণ দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এই 3 নম্বর শর্তটা আমি একবার লিখছি। এবার দেখি 3টে কেস পেলাম। প্রথমটা হচ্ছে ছেদ করছে, প্রথম দুটো সরলরেখা ছেদ করছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক পাবো। পরের দুটো সরলরেখা সমান্তরাল বলে ছেদ করছে না, অর্থাৎ সমাধান পাবো না। আর 3 নম্বরটা দুটো অভিন্ন সরলরেখা, মানে একই সরলরেখা, এদের অসংখ্য সমাধান আছে। তাহলে আমি এইখান থেকে কিছু জিনিস যেটা করলাম ম্যাথামেটিক্যালি আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। মনে করো প্রথম যে উদাহরণটা আমি লিখেছিলাম, সেই উদাহরণটা যদি আমি দিই, দেখতে পাচ্ছ এখানে আমি জেনারেল ফর্ম যেটা লিখেছিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এইটার মতো করে যদি সাজিয়ে লিখি, তাহলে দুটো সমীকরণকে জেনারেল ফর্মে লিখলে আমরা কি লিখতে পারবো? দুটো সমীকরণকে লিখতে পারবো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। যারা পাল্টাচ্ছে তারা a1 b1 আর c1 পাল্টাচ্ছে, x আর y তো ফিক্সড থাকছে। আর পরের সমীকরণটাকে যদি আমি a2x নাম দিই, b2y নাম দিই এবং c2 ইকুয়াল টু 0 করি, তাহলে আমরা যেটা পাই সেটা একবার দেখো। মনে করো আমরা এই কাজটা করছি, এক্স এর সহগ, প্রথম সমীকরণের এক্স এর সহগ যে আছে, এক্স এর সহগ কে আছে? 2 আছে। পরের সমীকরণে এক্স এর সহগ কে আছে? 5 আছে, এটাকে ভাগ দিচ্ছি বা অনুপাত করছি। প্রথম সমীকরণে ওয়াই এর সহগ 3, তারপরে সমীকরণে ওয়াই এর সহগ কিছু নেই, মানে এখানে 1 আছে, মানে -1। তারপরে হচ্ছে সি সমান, এখানে হচ্ছে প্রথম সমীকরণ থেকে -7 পেলাম, পরের সমীকরণ থেকে পেলাম -9।